আপনারা, শুনব এবং শোনাব আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার, একেবি টক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমরা সবসময় বলে থাকি এবং সেটা করেও থাকি যে একেবি টক অনুষ্ঠানে আমরা উল্লেখযোগ্য বিষয় পাশাপাশি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদেরকে নিয়ে আমরা আলাপচারিতা থাকি, আপনাদের সামনে বিভিন্ন বিষয় আমরা তুলে ধরি। আজ আমাদের জন্য একটি স্মরণীয় দিন, বিশেষ করে আমার জন্য একটি স্মরণীয় দিন। আমি বলবো কেন স্মরণীয় দিন। আজকের যে অনুষ্ঠানটি রয়েছে, বিগত কয়েকদিন ধরে আমরা সংবাদ মাধ্যম এবং বিশিষ্ট সাংবাদিকদের নিয়ে কিছু কিছু বিষয় নিয়ে আমরা কথা বলছি একেবি টক অনুষ্ঠানে। আজকে সেরকমই আরেকটি পর্ব। এই পর্বে একেবি টিভির আমন্ত্রণে আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজ্যের বিশিষ্ট সংবাদ ব্যক্তিত্ব তথা আজকের ফরিয়াদ পত্রিকার ম্যানেজিং ডিরেক্টর, এডিটর ইন চিফ শানিত দেবরায় মহাশয়। আপনাকে একেবি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। নমস্কার। আমি যে কথাটা ওখানে বলিনি প্রথমে ইচ্ছা করে, যে সংবাদ মাধ্যমের সাথে প্রায় 2 যুগের বেশি সময় ধরে আমি যুক্ত রয়েছি এবং সেটা মূল পরিচয় ছিল সংবাদ পাঠক হিসাবে। আজকের থেকে বহুদিন আগে, সে 2 যুগই বলতে পারি। আমার সংবাদ মাধ্যমে আসার যে হাতে খড়ি, যিনি বা যার হাত ধরে, যার আশীর্বাদে আমি পথ চলা শুরু করেছি সংবাদ মাধ্যমের সঙ্গে, আজকে সেই আমার গুরু আমার সামনে বসা, তো এটা একটা অন্যরকম ফিলিংস হচ্ছে আমার। প্রথমেই যেই বিষয়টা বলতে চাইব যে সাহসিকতার নিদর্শনে এই ত্রিপুরা রাজ্যে শানিত দেবরায় একটি উজ্জ্বল নাম। সব বিষয়েই সাহসিকতার উনি দৃষ্টান্ত রেখেছেন। আমরা শুধু আপনার কাছে জানতে চাইব যে সংবাদ মাধ্যম, সাংবাদিক এবং সাহসিকতা, এই যে 3টি বিষয় আছে, এরা কি একে অপরের পরিপূরক? খুব কঠিন প্রশ্ন প্রথমে ছুড়ে দিয়েছো তুমি আমার দিকে। সাহসিকতা বা অন্যান্য যে বিষয়গুলি তুমি বললে, প্রত্যেকটি বিষয়ই খুব আপেক্ষিক, রিলেটিভ। তো রিলেটিভিটির যোগে এই শব্দগুলো, যিনি ভূতকে ভয় পান আবার ডাকাতকে ভয় পান না, যিনি ডাকাতকে ভয় পান আবার শাসককে ভয় পায় না, যিনি প্রতিনিয়ত রোগের ভয়ে অ্যান্টিবায়োটিক খেয়ে যাচ্ছেন, এদের কাউকেই তুমি সেভাবে সাহসী বা কাপুরুষ বলতে পারো না। কেমন? সাহসিকতার কোনো ইউনিফর্ম ডেফিনেশন নেই। একটি মানুষ পৃথিবীর সমস্ত বিষয়ে বা ভয়ার্ত হবার মতো উপাদানগুলি থাকা সত্ত্বেও উনি সেগুলিকে কেয়ার করছেন না, তাকে তুমি সাহসী বলবে না ঘরের খেয়ে বনের মোষ তারও একটা মানুষ বলবে, সেটা তোমার বিষয়, বা যারা দেখছেন এই অনুষ্ঠান তারা কিভাবে বলবেন সেটা তাদের বিষয়। কিন্তু সাহসিকতা বিষয়গুলি এমনিভাবেই বিভিন্ন ফেজে ফেজে ভাগ করা যায়। আর তুমি যেটা বললে যে সাংবাদিকতার সঙ্গে সেটা কতটা পরিপূরক, সাংবাদিকতার যে পেশা সেটা তো চিরকাল মানে জ্ঞান, সাহস এবং তোমার অনুসন্ধান নির্ভর। আর অনুসন্ধান করতে গেলেই সাহসিকতা তো এর সঙ্গে জুড়ে দিতেই হয়। যিনি খুব ভীতু, যিনি সন্ধ্যার পরে ঘর থেকে বেরোতে চান না, বা যিনি সিজোফ্রেনিয়াক, আমার ধারণা যে কোনো সময় কেউ মেরে ফেলতে পারবে বা মেরে ফেলার চক্রান্তই চলছে, অমূলক ভয়ে যে থাকে, তো উনি সাংবাদিক হতে পারবেন না। মানে সাংবাদিক কারা হতে পারবেন সেটা বৃহত্তর প্রশ্ন, কিন্তু কে পারবেন না সেটা আমি বললাম। ফলে সাহসটা হচ্ছে, আগে আমি সাহসকে বিভিন্ন ভাগে ভাগ করেছি, তার মধ্যে আমি বলবো সাহসটা হচ্ছে একটা মূল ইনগ্রেডিয়েন্টস বা মৌলিক উপাদান, যেটা না থাকলে পরে পৃথিবীর কোনো কাজই হয়তো করা যায় না, এমনকি বিয়েও করা যায় না সাহস না থাকলে।
এটা খুব সুন্দরভাবে, খুব সহজভাবে আমাদের আপনি বুঝিয়ে দিলেন। আমি আসবো এরকম আরও প্রশ্নে, বা আমার জানার ইচ্ছায় যা যা প্রশ্ন তালিকা তৈরি করেছি আমি মনে মনে। আজকের যে যুগটাকে আপনি দেখতে পাচ্ছেন, মানে আমরা যদি ইলেকট্রনিক মিডিয়ার যুগ বলি জিনিসটাতে, আজকের থেকে যদি আমি পিছিয়ে যাই আরও 2 যুগ পেছনে, সেখানে দিন, প্রযুক্তি, সময়, সুবিধা কিছুই এরকম ছিল না। আমার আজও মনে পড়ে যে প্রথম সেই ইলেকট্রনিক মিডিয়ার, সেই আমরা যাকে আজ টেলিপ্রম্পটার বলি, সেখানে কাঠের তৈরি কাগজ দিয়ে ঘুরিয়ে আমরা পড়তাম। আপনি আমাদের ডেস্কের নিচে বসে সেই শিক্ষাটুকু দিয়ে গেছেন যে কিভাবে সংবাদ পাঠ করতে হয়। এর বাইরে আরও যা যা সুবিধা, মানে আজকের যুগে যে কম্পিউটার যুগে বা প্রযুক্তির যুগে আমরা এক নিমেষে অনেক কিছুই করে ফেলতে পারি। কিন্তু আপনি যখন শুরু করেছিলেন, কোনো সময় আপনি নিজেও জানতেন যে কোনো রকম সুবিধা নেই, কিন্তু তার মধ্যেও সংবাদ মাধ্যমকে প্রতিষ্ঠিত করতে হবে, বা সংবাদ মাধ্যমত যে গুরুত্বপূর্ণ বিষয়কে মানুষের সামনে তুলে ধরতে হবে। এই বিষয়ে যদি আমাদের একটু আলোকপাত করেন। না, ওই যে তোমার প্রথম যে আলোচনাটা সূত্রপাত যেখান থেকে হলো, সেখান থেকে যদি বলতে হয়, বলবো যে যেখানে কিছুই ছিল না সেখানে কোনো কাজ শুরু করা অবশ্যই সাহসিকতা। কারণ আমরা এমনি একটি সময়ে বাস করি যে সময় কাউকে ইন্সপায়ার করে না সেভাবে, ব্যক্তিগতভাবে কোনো ইন্সপিরেশনের কোনো কিছু নেই। তুমি সেখানে তোমার নিজস্ব সাহস, নিজস্ব পুঁজি, নিজস্ব পরিচিতি, এই সমস্ত কিছুকে ব্যবহার করেই তুমি কাজের দিকে এগোতে পারবে। একটা সময় ছিল খুব গ্রামীণ, গ্রামীণ অর্থে মানে এটা যেখানে খুব সেন্স অফ টুগেদারনেস ছিল, পরস্পরের জন্য মানুষ ভাবতেন। কারো বাড়িতে বিয়ে হলে মানে কোমরে গামছা বেঁধে পাড়ার ছেলেরা পরিবেশন করতে চলে যেতেন। রাত্রের 2টো, 3টে, 4টের সময় যদি কারোর মৃত্যুর খবর পাওয়া যেত, আত্মীয় স্বজন তো বটেই, মানে যারা কেউ আত্মীয় নন সেই অর্থে, তারাও শ্মশান যাত্রা করতেন। এখন পুজোর প্যান্ডেলে আমরা তখন খুব ছোট, ভলান্টিয়ারিলি আমরা ভলান্টিয়ার হতাম। তো এই বিষয়গুলি কিন্তু এখন লোপ পেয়েছে, মানে বা লুপ্ত হবার জন্য একটা প্ররোচনা একটা ইসের স্তর থেকেই দেওয়া হয়েছে, যে মানে ক্রমশ মানুষ নিঃসঙ্গ হচ্ছে। আমার কাছে ডেমোক্রেসির ডেফিনিশন একটাই, টুগেদারনেসের ডেফিনেশন একটাই, সেটা হচ্ছে যে ব্যক্তি তার ডান দিকের মানুষটাকে এবং বাঁ দিকের মানুষটাকে কদর করে, যত্ন করে, সে ডেমোক্রেসির অর্থটা জানে। আর যিনি তার ডান দিক বা বাঁ দিকের মানুষটাকে কেয়ার করে না বা যত্ন নেয় না বা অ্যাপাথেটিক থাকে সেই বিষয়গুলির উপর, উনি মোটেও ডেমোক্রেটিক নন। উনি সেলফ সেন্টার্ড মানুষ, নিজের মধ্যে থাকেন, এবং সেলফ সেন্টার্ড মানুষ প্র্যাকটিক্যালি বৃহতের স্বপ্ন দেখে না। আমরা যেখান থেকে কাজটা করতে শুরু করেছিলাম সেই সময়ে তথাকথিত ইনফ্রাস্ট্রাকচার বলতে যে বস্তুগুলিকে অডিও ভিজুয়াল মাধ্যমের মূল জিনিস বলে ধরা হয়, ছিলই না সেগুলি। আমি আপনাকে বা তোমাকে বলেছি আগেও যে মানে ছবি করার একটা চলচ্চিত্র নির্মাণের একটা ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা যখন পূর্ণ হলো না, যখন আমরা বুঝে গেলাম যে পরিমাণ অর্থ প্রয়োজন চলচ্চিত্র নির্মাণ করতে এবং যে ধরনের পরিকাঠামো বা ইকুইপমেন্টস দরকার চলচ্চিত্র নির্মাণ করতে, তা এখানে কখনোই অ্যাভেলেবল হবে না। কারণ এখানকার সরকার কোনোভাবেই এই দিকটাতে মানে উৎসাহী নন, উদ্যোগী নন। ওরা বুঝতেই চান না যে গণমাধ্যম কিভাবে একটা হাতিয়ার হয়ে উঠতে পারে। ফলে সরকারি অজ্ঞতা বা উদাসীনতার কারণে স্বপ্নদর্শী যে যুবক যুবতীরা এখানে রয়েছেন, যারা বৃহতের স্বপ্ন দেখেন, তারা চিরকাল এই রাজ্যে, বা যদি আগামী দিন অবস্থা বদলায় সেটা আলাদা কথা, বৃহৎ স্বপ্ন দেখতেই পারবে না। কারণ তুমি খুব ভালো করেই জানো যে মানে কয়েকটা ক্যামেরা কিনতে পারলেই বা একটা এডিটিং স্যুট কিনতে পারলেই একটা মিডিয়া তৈরি হয় না। এর পেছনে সবচেয়ে বড় যে জিনিসটা, ইভেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগেও মানুষের মস্তিষ্কের দামই সবচেয়ে বেশি।
ফলে এই যে মস্তিষ্কটা যখন ভাবতে চায়, যখন কিছু করতে চায়, তাকে যখন একজন ডান দিকের লোক বা বাঁ দিকের লোক বলে তুমি সহযোগিতা করছো না, তখন বুঝতে হবে যে এখানে নিজে থেকে এগোতে হয়। এবং সেই যে একলা চলরে যেটা চলার পথে, সেই একলা চলোটা তো সাহসিকতার অবশ্যই প্রশ্ন। কারণ সেখানে কোনো পকেটে তুমি শূন্য পকেট নিয়ে মানে, এবং প্রথম দিকটার মধ্যে যারা কাজ করতে এসেছিলেন তারা অ্যাকচুয়ালি অডিও ভিজুয়ালের ভাষাটা জানতেন না, তাদেরকে আস্তে আস্তে এই জায়গাতে নিয়ে আসা, একটা স্বপ্নকে অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়া, পেনিট্রেট করা, সাহসিকতা যদি বলো এটা একটা সাহসিকতা। আর যদি বলো যে এই রাজ্যে কেন হবে না, এই জেদের কথা যদি বলো তাহলে সেটাও একটা জেদ। আমরা কাজটা করতে চেয়েছি। আমি জানি এই রাজ্যে বহু গুণী মানুষ আছে, বহু এমনি শিল্পী আছে যারা কোনো অংশেই কলকাতা বা বোম্বে শিল্পীর থেকে খারাপ গান করেন না। এমনি বহু পরিচালক আছেন যাদের স্ফুরণ ঘটেনি, কিন্তু সুযোগ পেলেই এরা দুর্দান্ত ছবি বানাতে পারে, দুর্দান্ত পেন্টিং করতে পারে। কিন্তু কোনো না কোনোভাবে সরকারি ঔদাসীন্যে এই রাজ্যে তেমনি কোনো ঘটনা ঘটেনি। আমরা পশ্চিম বাংলার সঙ্গে কানেক্টেড হতে পারিনি, 1 নম্বর। 2 নম্বর হয়েছে যে এখানে সেই অর্থে স্যাটেলাইট চ্যানেল না থাকার কারণে আমাদের যারা গুণী আছেন তাদের কোনো কথা মানে এর বাইরে যে পৃথিবীটা সেখানে গিয়ে পৌঁছায়নি। ফলে আমরা একটা অন্ধকূপের বাসিন্দা হয়ে রয়ে গেছি। এবং আরও দীর্ঘ সময় যদি এটা চলতে থাকে, তবে অন্ধকূপের বাসিন্দা বা কূপের সেই কোলাব্যাংটি যেভাবে এটাকেই নিজের পৃথিবী ধরে নিয়ে বহির্বিশ্বের সমস্ত কিছুকে নিন্দার পাত্র ধরে নেয়, কারণ সে তো জানতেই চায় না বহির্বিশ্বে কী আছে, চাইলেও তার দেখার কোনো সুযোগ নেই। ফলে হি উইল বি সেলফ সেন্টার্ড। এবং এটা খুব আগামী দিনের জন্য খুব ভয়ঙ্কর হবে যদি আমরা পার্সোনাল ইনিশিয়েটিভ ছাড়া যদি কোনোভাবেই বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ করতে না পারি স্যাটেলাইটের মাধ্যমে। একটা স্যাটেলাইট চ্যানেল সরকার ইচ্ছে করলেই এখানে দিতে পারে, এখানে ইচ্ছে করলেই সরকার একটা ক্যামেরা রাখতে পারে আইসিএ দপ্তরে, যেটা ভাড়া নিয়ে বহু ছেলে কাজ করতে পারে। বহু তার যদি চলচ্চিত্র নির্মাণের ইচ্ছা হয়, ক্যামেরা কিনে নেওয়া তো সোজা ব্যাপার নয়, তো সরকার করতে পারে বা আগেই পারতো, করেনি। তো সেই অর্থে এটার প্র্যাকটিস হয়নি। আমরা যখন প্রথম ছবি করতে গেছি, মানে ছোট ছবি, আমরা যখন প্রথম ছবিটা করি অন্বেষণ, দূরদর্শনের জন্য টেলিফিল্ম, ফার্স্ট টেলিফিল্ম, সালে এটা ইন দ্য ইয়ার 91 না, এটা হবে তা আমি 94। তো এই যে ছবিটা তৈরি করতে গেছিলে তুমি, মানে বৃহত্তর যে মানুষজনদের নিয়ে আমরা কাজ করেছিলাম, ইউনিট বানিয়েছিলাম, তারা ট্রলি কাকে বলে জানতো না, ডলি কাকে বলে জানতো না, লাইট কি করে করতে হয় জানতো না। তো এই সমস্তগুলি এমনি লোকজন নিয়েই তো কাজ করেছে। একদিকে যেমনিভাবে প্রাইম ফোকাস চ্যানেল তৈরি করেছি, আজকে প্রাইম ফোকাস একটা গল্প যে একসময় এই রাজ্যে প্রথম চ্যানেল প্রাইম ফোকাস ছিল, কিন্তু এর আগেও আইনেট নামে একটা চ্যানেলও আমরা শুরু করেছিলাম কয়েকজন মিলে। এরপরে সেটা টিকে নিয়ে তারপর আমরা প্রাইম ফোকাস করি। কিন্তু এই যে প্রতিদিনের যে সংঘর্ষ, অর্থ বলো, ইকুইপমেন্টস বলো, এক্সপার্টাইজ বলো, কোনোটাই তো আমাদের কাছে ছিল না। তা সত্ত্বেও এই যে আস্তে আস্তে তৈরি করে নেওয়া, আজকে এই রাজ্যে অনেকগুলি চ্যানেল, এটা আমাকে খুব মানে সন্তুষ্ট করে। I become very happy when I see that so many channels are working in this small state and they are running very successfully. সারা ত্রিপুরা জুড়ে একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে। তোমার বোধহয় মনে আছে আমরা একটা ক্যাসেট করে তারপর লোক দৌড়ে গিয়ে মোটর স্ট্যান্ড থেকে আবার একটা গাড়ি করে গিয়ে তেলিয়ামুড়া, আমবাসা, এদিকে উদয়পুর পাঠানো। সো ইট ওয়াজ এ টাফ গেম। আজকে কিন্তু তখন পৃথিবীরা কিন্তু এত টাফ ছিল না। কলকাতা কিন্তু এর বহু আগে ডেভেলপ করে গেছে, বোম্বে এর বহু আগেই ডেভেলপ করে গেছে। আমাদের জন্য টাফ ছিল কারণ আমাদের সরকার ছিলেন খুব অ্যাপাথেটিক এই সমস্ত উন্নয়নের ক্ষেত্রে। বরং প্রতিবন্ধকতা সৃষ্টি করবার জন্য বহু মানুষ আমাদের সামনে এসে দাঁড়িয়েছেন ফর নাথিং। আমি যেটা বললাম প্রথমেই শুরুতে, যে তোমার ডান দিকের লোকটাকে এবং বাঁ দিকের লোকটাকে কেয়ার করাটাই হচ্ছে ডেমোক্রেসি, তেমনি করে আমাদের মধ্যে সেই কোনো ডেমোক্রেটিক চিন্তা ছিল না সেই সময়, যে কারণে আমরা হয়তো পরস্পরকে বাধা দেওয়াটাকেই স্বাধীনতা ধরে নিয়েছি। যেই যেটা করছে তাকে বাধা দাও, আটকে দাও, এতে করে একটা সার্বিক একটা ডেডলক্স তৈরি হয়ে যায়। এটা কাটিয়ে এখন ত্রিপুরা অনেকটাই এগোচ্ছে বলে বিশ্বাস করি। এই যে এখন তো ধরুন প্রযুক্তির সহায়তায়, বিশেষ করে আমরা যেভাবে সামাজিক মাধ্যম শব্দটা বা এই ব্যাপারটা আমরা বুঝি, যে এই সামাজিক মাধ্যমের দ্বারা বা ইউটিউব
বা গুগলের থ্রুতে আমরা যে বিষয়গুলি জানতে চাই সেটা নিমেষেই আমরা জানতে পারি। তো আমাদের মধ্যে যে প্রতিবন্ধকতাগুলি ছিল সেটা মানে অপ্রতুলতা যেগুলি ছিল প্রযুক্তিগত বা সব দিকে, এর বাইরেও কিন্তু আমাদের মানসিকভাবে আমাদের সেই ইচ্ছাটুকু কাজ করতো না যে আমাকেও জানতে হবে, আমাকেও এগোতে হবে। এই দিক থেকেও আমরা পিছিয়ে ছিলাম। তো আজকের যুগে দাঁড়িয়ে কি এগুলি আরও সহজ হয়ে গেছে না? আরও ভালো কাজ কি আমরা করতে পারবো? নতুন নতুন ছেলেরা আসছে, এরা অনেকটাই ডেভেলপড। আমাদের জেনারেশনের তুলনায় এদের চিন্তা ভাবনা অনেক বেশি ডেভেলপড। তবে একটা কথা তো সবসময় ঠিক যে আজকে যে গাছটা জন্মালো তাকেও নার্সিং করতে হবে, কিন্তু তাই উইদাউট নার্সিং প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও এই গাছটা শুকিয়ে যেতে পারে। তো সেই অর্থে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক যে সহযোগিতা, নতুন স্বপ্ন যারা দেখছে তাদের দিকে এগিয়ে দেওয়া না যায়, তাহলে সেই গাছটিও তো শুকোবে একদিন। তো আমরা দেখতে হবে যে আমরা কতটা ডেভেলপ করছি বা আমরা কতটা স্বপ্ন নিয়ে ছুটে আসছি, তার চেয়ে বড় কথা হলো আমার এমবিয়েন্স আমাকে কতটা সহায়তা করছে। এমবিয়েন্সের সহায়তা পেলে না পেলে, যেমন কলকাতা যিনি চলচ্চিত্র করবেন ওনার জন্য এই স্টুডিওগুলি রয়েছে, তো ক্যামেরা, লাইট, ইকুইপমেন্টস ভাড়া পাওয়ার দোকানগুলি রয়েছে। তো যিনি নাটক করবেন ওর জন্য মুক্ত মঞ্চ আছে। এখানে আমি বলতে খুব আই শুড স্পিক লাইক দিস, আমি এটা সব জায়গাতেই বলি, আমাদের রবীন্দ্র ভবন, আমাদের যে এই সমস্ত হলগুলি আছে, টাউন হল, মুক্তধারা, সুকান্ত একাডেমি, এগুলির ভাড়া কত করে জানো? কতটা বেশি। একটা ছোট্ট নাটক দল যারা এখানে নাটক ফাটক তো শুকিয়ে গেছে ত্রিপুরা রাজ্যে। ত্রিপুরা রাজ্যে এক সময় খুব নামী লোকেরা নাটক করতেন, এরা আমরা টিকিট কেটে দেখতাম। ইয়েস, কয়েকটি নাটক তো তোমার শতবর্ষ অতিক্রম করেছে প্রায়, কেমন? তো এই যে বিষয়টি, ত্রিপুরাতে কেন নাটক শুকিয়ে গেল? কারণ বাঙালি যেখানে আছে, অত্যন্ত উন্নত মানের মানুষ হিসাবে বাঙালি সারা পৃথিবীতে তার ভাষা এবং তার সংস্কৃতি নিয়ে নিজস্ব জায়গা করে নিয়েছে। কিন্তু ত্রিপুরাতে এসে আমরা কেন হেরে যাচ্ছি বারবার? নাটক করতে পারছি না কেন? আমরা সুললিত যে বিষয়গুলি সেগুলিকে আমরা প্যাম্পার করতে পারছি না কেন? কোথায় প্রতিবন্ধকতা, কোথায় আটকে যাচ্ছে? সবটাই সরকারি। আমি বলবো যে সরকারের একটা বিশেষ ভূমিকা আছে এটা করার জন্য। নাটক করার জন্য, রিহার্সেল করার জন্য ঘর নেই, কেউ ভাড়া দিচ্ছেন না, কেমন না? চেঁচামেচি ফেঁচামেচি এগুলি অ্যালাউ করা হবে না। তাহলে সরকারি একটা ঘর থাকা উচিত, একটা মুক্ত মঞ্চ থাকা উচিত, কেমন? নজরুল কলাক্ষেত্রের ভিতর দিকে যে মুক্ত মঞ্চটা আছে সেটা একেবারেই উপযুক্ত নয়। অনেক কম পয়সায় টাউন হল পাওয়া উচিত বা মুক্তধারা পাওয়া উচিত, যাতে করে আমাদের যারা নতুন নাটক করতে যান নিজের পকেট থেকে টাকা খরচ করে তারা করছেন, তো ফলে তাদেরকে আপনি উৎসাহিত করতে হবে। তো এর জন্য এত টাকা ভাড়া দিচ্ছেন কেন? ওটাকে বিয়ে বাড়ি ভাড়া দিচ্ছেন? সরকারের কি অন্য কোনো রোজগার নেই যে এই সমস্ত অডিটোরিয়ামগুলি ভাড়া দিয়ে সরকারের টাকা রোজগার করতে হবে? এটা অত্যন্ত লজ্জার এবং নিন্দার মনে করি আমি। আই প্রোটেস্ট। তো এই যে বিষয়গুলি, আপনি সরকারি সহায়তা, মিনিমাম সহায়তা আপনি নাটক করবার জায়গা করে না দিলে পরে কি করে করবে? প্রত্যেকটি ডিস্ট্রিক্ট টাউনের যে সমস্ত টাউন হলগুলি আছে, টাউন হল তৈরি হয়েছে অনেক, রবীন্দ্র ভবন তৈরি হয়েছে অনেক, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হয়েছে, কিন্তু আপনি সেগুলিকে সরকার ভাড়া কাটাচ্ছে এবং এটা এত বেশি দামে যেখানে এই প্র্যাকটিসটা হচ্ছে না। আমি মিনিমাম কথা বললাম, তুমি তো অন্যান্য পরিকাঠামোর কথা বললে, এটা চলচ্চিত্র নির্মাণ বা একটা স্টুডিওর কাজকর্ম। আমি বললাম যে অন্তত নাটক করবার জন্য সেই প্রণোদনাটা নেই বলেই নাটক নেই। কলকাতায় এখনো দুর্দান্ত নাটক দেখতে আমরা যাই, গেলেই নাটক দেখি অন্ততপক্ষে, কেমন না? তো এই সমস্ত বিষয়গুলির পাশাপাশি আরো বহু বিষয় জড়িয়ে আছে, বহু বিষয় জড়িয়ে আছে। যতক্ষণ পর্যন্ত রাজনীতিবিদদের পছন্দ হবে না যে এই কাজটি, যে তুমি যেটা করছো সেটা তুমি করছো তোমার জাত, গোত্র, কুল, কুষ্টি বের করে, কোথায় ছিল তোমার বাড়ি, কোত্থেকে এসছো, তুমি কি। মানুষ খুব পরিবর্তনশীল। আর একটু আগেই বলছিলাম, একটা 35 ক্রোশ গেলে পরে নদী বাঁক নেয়, কেমন? 60 ক্রোশ গেলে পরে ভাষা বাঁক নেয়, এবং একটা 70-75 ক্রোশ যাওয়ার পরে সংস্কৃতি, দর্শন বাঁক নেয়। তো ফলে মানুষ আজকে যিনি যে দলটা করছেন, কালকে অন্য দল ভাববেন, যিনি আজকে কর্পোরেট নন। একটা সময়, কিছুদিন আগে একটা সময় ছিল যখন 40টা বিয়ে করা যেত, 50টা বিয়ে করা যেত। যে যত বেশি বিয়ে করতো সে তত কুলীন হতো, বা সতীদাহ প্রথা একটা দুর্দান্ত প্রথা হিসেবে চিহ্নিত হতো। আজকে কি সেটা করা যাবে? সেটা তো অত্যন্ত নিন্দার বিষয়। ফলে দৃষ্টিভঙ্গিগুলি পাল্টায়। আমাদের এখানে যে কোনো কারণেই হোক, মাথার উপর জগদ্দল পাথরের মতো এই সমস্ত চিন্তাধারাগুলি বসে আছে।
আমার মনে হয় যে সরকারের এগুলি দেখা উচিত। আজকে খুব উচ্চশিক্ষিত একজন মানুষ ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী, ফলে তার রাজত্বে আমরা অন্য কিছু আশা করতেই পারি, করছিও। আমরা প্রত্যাশা করি যে উনি আগামী দিন ত্রিপুরাকে ঢেলে সাজাবেন, দৃষ্টিভঙ্গি ওরকমই উন্নত হবে যতটা উনি শিক্ষিত সে অনুযায়ী। ফলে আগামী দিন অবশ্যই আমরা আশা করব যে আরও ভালো কিছু ঘটবে এই রাজ্যে। দর্শক বন্ধুরা, আমরা আলোচনায় আছি। আজকে একটা ব্যাপার নিশ্চিত যে আমরা একেবি টক অনুষ্ঠানে যে উল্লেখযোগ্য বিষয় এবং উল্লেখযোগ্য ব্যক্তিত্ব বলে আমরা এই অনুষ্ঠানটি করি, আজকে কিন্তু দুটি বিষয়ই এখানে উপস্থিত। যিনি কথা বলছেন আমাদের সঙ্গে তিনি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, যে বিষয়ে আমরা কথা বলছি বা যে বিষয়ে উনি কথা বলছেন সেটাও উল্লেখযোগ্য বিষয়। তো আজ দুটো বিষয় আমরা পেয়ে গেলাম একটি মাত্র অনুষ্ঠানে। আপনারা চোখ রাখুন, আরও রয়েছে, আরও অনেক তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব, আরও অনেক কথাবার্তা বলবো আপনাদের সঙ্গে। ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি, সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন একেবি টক অনুষ্ঠান, এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের রাজ্যের বিশিষ্ট সংবাদ ব্যক্তিত্ব সান্নিধ্যে প্রায় মহাশয় রয়েছেন। আমরা আলাপচারিতায় রয়েছি। এই আলাপচারিতা চলতে থাকলে আপনারা দেখবেন এবং বুঝবেন যে আমরা কোথায়, কোন দিকে, কিভাবে এগোচ্ছি, কোন বিষয়কে আমরা তুলে ধরছি। বিশেষ করে আমি একটু আগে বলছিলাম যে দুটি বিষয় নিয়ে আজকে আমরা দুটি বিষয় ভিন্ন মাত্রায় আমরা যুক্ত করি সবসময়। কোনো সময় উল্লেখযোগ্য বিষয়, কোনো সময় উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। আজ যেহেতু দুটি বিষয়কেই আমরা পেয়ে গেছি, তো এবার একটু আপনার দিকে আমি এগোবো। আজকের যেই সংবাদ মাধ্যম আমরা বলি যে বিশিষ্ট সংবাদ ব্যক্তিত্ব, যখন আপনি স্কুলে পড়েন, যখন আপনি কলেজে পড়েন, বা জীবনের যে শুরুটা, তখন আপনি আমাকে বলেছেন যে তখন নিজেও ভাবতেন না যে আপনাকে কোনোদিনও সংবাদ ব্যক্তিত্ব বা সাংবাদিক হিসেবে চিহ্নিত করা হবে, কারণ আপনার কাছে অনেক রাস্তা খোলা ছিল। আপনি জীবনের বহু পথ ঘুরে এসছেন, বহু পড়াশোনা করে আপনি আরও অনেক লাইন ছিল। যদিও আপনি আমাদের বিশ্ববিদ্যালয়ের মতো একটা রেজিস্ট্রার পদে আপনি ছিলেন, তারপরেও আরও অনেক পথ খোলা ছিল। তো এই সংবাদ মাধ্যমটাই কেন বাছলেন এখন? বিশিষ্ট সংবাদ ব্যক্তিত্ব বা উল্লেখযোগ্য মানুষ, সেটা তুমি শান্তনু তুমি বলছো, কারণ তুমি আমাকে ভালোবাসো। তুমি হয়তো ওইভাবে আমাকে মানে আন্ডারলাইন করতে চাইছো, কিন্তু বিশিষ্ট হওয়ার কোনো গুণ আমার মধ্যে নেই, প্রথমে আমি বলি। এবং বিশিষ্টতা অর্জন করতেও আমি চাই না। আমি কাজের লোক, কাজ করি, এবং কাজ করতে করতে যতটুকু পরিচিতি হয়েছে, দীর্ঘদিন
তুমি যদি মানে মাঠে থাকো, মানুষের উপায় নেই তো তোমাকে না দেখা ছাড়া, কারণ ইউ আর ভেরি মাচ এক্সিস্ট্যান্ট। তো তোমাকে দেখছে, যে আসতেও দেখছে, যেতেও দেখছে, এই লোকটাই আছে, এই লোকটাই আছে, এই লোকটা, ফলে এক ধরনের ছায়াপাত ঘটে। এর জন্য বিশিষ্টতার কোনো প্রয়োজন নেই। আমি যেটা করছি, আমি অত্যন্ত, কোথাও আমি ব্রিলিয়ান্ট নই, কোথাও আমি উল্লেখযোগ্য কোনো কাজ করিনি, কিন্তু দীর্ঘ সময় ধরে কাজটা করছি, পরিশ্রম করছি, এবং কাজের মধ্যে কোনো ফাঁকি নেই, সেটা আমি বলতে পারি। তো এটা এক ধরনের পরিচিতি দিয়েছে। এটাকে যে নামেই তুমি অভিহিত করো না কেন, আমি জানি যে এটা হচ্ছে পিওরলি রক্ত আর ঘাম, ঠিক আছে? তো এই জায়গাটার মধ্যে তুমি যেটা বললে যে সাংবাদিক হওয়ার যে বিষয়টা, মানুষ, তুমি এখানে এই ভারতবর্ষে স্বাধীনতার এত বছর পরেও তুমি যে লোকটা যা হতে চেয়েছিল সেই লোকটা কিন্তু তা হতে পারেনি। এটা মানে আমাদের সময় একটা ভালো ছবি ছিল নকল সোনা বলে, সেই ছবির একটা গান ছিল, যার ইচ্ছে ছিল আমি সূর্য হব তাকে ঢেঁড়স হয়েই বাঁচতে হয়। যার সূর্য হওয়ার ইচ্ছা ছিল, সূর্যের মতো আলো ছড়িয়ে দেওয়ার ইচ্ছে ছিল, সে ঢেঁড়স হয়ে বাঁচে। তো তুমি বুঝতে পারছো না কোথায় ঢেঁড়স আর কোথায় সূর্য? তো এটা বেঁচে থাকাটাই বড় কথা। যতক্ষণ তুমি বেঁচে আছো, তোমার এই আয়োজন, এই পৃথিবী, এই গাছপালা, বসন্ত, শরৎ, হেমন্ত, সব তোমার জন্য। চোখ বুঝলে তো কিছুই নেই। তো বেঁচে থাকতে হবে। এই পৃথিবীকে যদি কিছু কন্ট্রিবিউট করতে চাও বা কাজ করতে চাও, তোমার বেঁচে থাকতে হবে। সেই বেঁচে থাকাটাই বেঁচে আছি বলতে পারি। তো মানে সেই অর্থে বেঁচে থাকার জন্য কোনো অনুপ্রেরণা এই রাজ্যে আমি কখনোই পাইনি, আজকেও নেই। যে একটা কাজকে বাঁচিয়ে রাখবার জন্য অনুপ্রেরণা দেবে, কেউ কাঁধে হাত রাখবে, বলবে যে কাজটা করুন, আমরা আছি সঙ্গে। আমার ছোট ভাই যাদেরকে নিয়ে আমি কাজ করেছি, তোমাদের মতো ভাই যারা আমার সঙ্গে ছিল বা আরও যারা আছে, ছোট বোন, ছোট ভাই, পারিপার্শ্বিক, যারা ইচ্ছে করলেও কোনো কিছু করতে পারবে না, শুধু আমার মতোই কর্মঠ হতে পারবে, পরিশ্রমী হতে পারবে, তাছাড়া কোনো রকমের সহযোগিতা আমি ফ্র্যাঙ্কলি বলছি যে এই রাজ্যে নেই। এটা এই রাজ্যের অসুখ কিনা আমি জানি না, কিন্তু এই রাজ্যের প্রধান যে অসুখটা, সেটা হচ্ছে পিএনপিসি। এটা প্রধান সংস্কৃতি আমার মনে হয় এই রাজ্যের মাঝে মাঝে, যে এই রাজ্যে তুমি পিছন ফেললেই তোমার নামে কিছু বলা, এটা হয়ে গেছে আমাদের একটা স্বভাব। ফলে তোমার অনুপ্রেরণা তো প্রশ্নই আসে না। আমি তোমাকে যেটা বললাম যে একটা মঞ্চ নেই যেখানে ফ্রি, যারা গ্রামগঞ্জ, শহরতলির বা উদ্যমী যে যুবক যুবতীরা রয়েছে, যেখানে নাটক করবে বা একটা গান করবে, ব্যান্ড তৈরি করবে, যে এখানে রিহার্সাল দেবো আমি, তেমনি কোনো জায়গা পাবে না তুমি এই রাজ্যে। সরকার দেয়নি এতদিন পর্যন্ত। তোমার এর জন্য বিশাল টাকা অঙ্ক করেছে। লিটল ম্যাগাজিনগুলি, আমরা প্রথম দিকে এই রাজ্যে আন্দোলন শুরু করেছিলাম লিটল ম্যাগাজিন মুভমেন্ট। আমাদের সঙ্গে তৎকালীন সময়ে এর মধ্যে যারা প্রতিষ্ঠিত হয়েছেন তারাও ছিলেন, তারা বড় মানুষ আমাদের চেয়ে, তো বয়সে বড় ছিলেন। একটা সময় কিন্তু ছিল যখন লিটল ম্যাগাজিনের জন্য বিজ্ঞাপন পাওয়া যেত। লিটল ম্যাগাজিন সম্পর্কে, লিটল ম্যাগাজিন বলতে আকারে ছোট ম্যাগাজিন নয়, না, ঠিক। লিটল ম্যাগাজিন হচ্ছে ব্যতিক্রমী সাহিত্য। তুমি যে কোনো দেশের লিটল ম্যাগাজিন দেখলে বুঝবে যে লিটল ম্যাগাজিন যেই সাহিত্যগুলি অ্যাস্টাবলিশমেন্টের হাতিয়ার, যারা যেগুলো ছাপতে ভয় পায়, লিটল ম্যাগাজিনগুলি সেটা ছাপে। এবং আগে লিটল ম্যাগাজিন যদি বন্ধ হয়ে যায়, তাহলে তুমি আগামী দিনের সাংবাদিক, সাহিত্যিক, শিল্পী, কবি কাউকে পাবে না। তো লিটল ম্যাগাজিনগুলি বিজ্ঞাপনের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। সাপ্তাহিক যে কাগজগুলি বেরোতো সেগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ বিজ্ঞাপন নেই। তো ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, আমরা খুব লিনো প্রসেসে আমরা কেটে কেটে চাপ দিয়ে এগুলি করে আমরা লিটল ম্যাগাজিন তৈরি করতাম। তখন তুমি প্রাইম ফোকাস তৈরি করার ক্ষেত্রে বা আইনেট তৈরি করার ক্ষেত্রে যে পরিশ্রমটা আমাদের দিতে হয়েছে, লিটল ম্যাগাজিন করার ক্ষেত্রে কিন্তু সেম। ওয়েন আই ওয়াজ ইন লিটল ম্যাগাজিন মুভমেন্ট, সারা রাত্র জেগে আমাদের কাজটা করেছে। ওই যে ঘুরিয়ে ঘুরিয়ে পা দিয়ে ঘটাস করে সেই মেশিন, সেই পুরোনো ওই সমস্ত মেশিনের ছাপা এবং বসে থাকা, দাদা ওনার কাজ কখন শেষ হবে, উনি হয়তো দুর্গাপূজার রসিদ ছাপাচ্ছেন, সেখানে গিয়ে অনুরোধ করে আমাদেরটা একটু ছাপিয়ে দিন না, এরকম করে ছাপিয়ে নিয়ে আসবে। তো সংগ্রামটা তো ছিল, মানে কিছু একটা করবো আমরা, কিছু একটা করার মধ্যে ছিল। সেই মানিক বন্দ্যোপাধ্যায়ের মদন তাঁতি যদি তুমি পড়ে থাকো, মদন তাঁতি পড়লে তুমি দেখবে কিছু একটা করছে মদন তাঁতি। সেই মদন, তুমি আমাকে এক ধরনের মদন তাঁতি বলতে পারো। পায়ে বাদ ধরে যাবে বা জঙ্কার পড়ে যাবে বলে আমি পা দুটো চালিয়ে চলছি, তাঁত চালাচ্ছি। তো সেটার পিছনে অনুপ্রেরণা বলতে সেই অর্থে কোনো কিছুই নেই।
যেটা আছে তোমার নিজস্ব পড়াশোনা, নিজস্ব অভিজ্ঞতা, নিজস্ব দেখা, পৃথিবীকে আরও বেশি করে আবিষ্কার করার যে কৌতূহল, তা থেকে আমরা কাজ করি। তো এই যে বললাম যে লিটল ম্যাগাজিন নেই, ফলে আগামী দিন কবি, সাহিত্যিক, সাংবাদিকদের ঘাটতি পড়ছে আজকে আমরা দেখতে পাচ্ছি। তুমি মঞ্চ নেই, ফলে নাটক করার মতো লোকেরা নেই, আর নেই মানে তুমি অ্যাঙ্কর থেকে আরম্ভ করে, অভিনেতা থেকে আরম্ভ করে অনেক কিছু থেকে তুমি বঞ্চিত হচ্ছ। এই যে বিষয়গুলি, যে বীজ, যে সিড, যে কোথা থেকে সংস্কৃতি সৃষ্টি হয়, কোথা থেকে সৃষ্টিশীল মানুষ সৃষ্টি হয়, সেই জায়গাটাকে তুমি যদি আন্ডার লক অ্যান্ড কি রেখে দাও, তাহলে তুমি আগামী দিন প্রগতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। তো এখানে তো আমি তাই দেখতে পাচ্ছি যে প্রগতিকে তালাবন্ধ করায় যত উৎসাহ আছে, প্রগতিকে খুলে দেওয়ার ক্ষেত্রে, জানলাগুলি খুলে দেওয়ার ক্ষেত্রে কারোর কোনো উৎসাহ নেই। তেমনি একটা বন্ধ কুটিরে, যেটা বললাম, অন্ধকূপে কোলাবেং হয়ে বাঁচতে চাই না তো অন্ধকূপে। আমরা চাই সবাইকে নিয়ে বাঁচতে, সবাই করুক, সবাই কাজ করুক, এমনি মানুষদের নিয়ে বাঁচতে, এমনি। তাহলে তোমার জেনারেশন তৈরি হবে, যুগ যুগ ধরে তুমি বা আমি বা আরও আমরা সবাই বেঁচে থাকবো, এরকম তো হয় না। তো পরবর্তী জেনারেশনকে তৈরি করবার জন্য তুমি কি রেখে যেতে পারবে, কি নতুন কিছু তুমি করতে পারবে যদি তুমি সহায়তা না পাও? ঠিক আছে, এটা অন্যতম বিষয়। আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা যে এই সমস্ত অসুখ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কে কি করছে, মানে কন্টিনিউয়াস নিন্দা, এগুলি থেকে বেরিয়ে এসে বৃহতের দিকে যদি আমরা চোখ, আইবল ফিক্স করতে না পারি, তাহলে আমরা স্বপ্ন দেখা থেকে বঞ্চিত হয়ে যাব। একটা কথা মনে রাখবে, আমাদেরই মতো কিছু বাঙালি পশ্চিমবাংলা বা ঢাকায় দাঁড়িয়ে, আজকে হয়তো বাংলাদেশে একটা আনরেস্ট চলছে, কিন্তু বাংলাদেশও একটা সৃষ্টিশীল জায়গা, এবং পশ্চিমবাংলা তো বটেই, বিশেষ করে কলকাতা। তুমি প্রতি বছর রত্নগর্ভার মতো মানে সুসন্তান প্রসব করছে পশ্চিমবাংলা। তো সেখানে আমাদের এখান থেকে আমরা পাচ্ছি না, কারণ তাহলে বুঝতে হবে কোথাও না কোথাও একটা বটলনেক রয়ে গেছে, যেটা আমাদের বড় হতে দিচ্ছে না। আমাদের ছেলেগুলি অনেক ক্ষমতা থাকা সত্ত্বেও, অধিক ক্ষমতা থাকা সত্ত্বেও কোথাও তারা একটা আউটলেট পাচ্ছে না। কেমন একসময় পশ্চিমবাংলা এবং ত্রিপুরা একই সরকার ছিল, সেই সময় আমরা আবেদন করেছি বারবার যে ত্রিপুরার শিল্পীদের পশ্চিমবাংলায় গাইতে দেন। তুমি একটা জিনিস লক্ষ্য করবে, আমরা কবিতা উৎসব করি বা গান উৎসব করি, এমনকি কীর্তন, গোলবাজারে যে কীর্তন হয়, সেখানে নবদ্বীপ থেকে একজনকে নিয়ে আসতে হয়। কবিতা উৎসব করলে পশ্চিমবাংলার একজন কবিকে এখানে নিয়ে আসতে হয়। যেমন চলচ্চিত্র উৎসব করলে পশ্চিমবাংলার একজন চলচ্চিত্র পরিচালককে নিয়ে আসতে হয়। খেলা টেলা হলে পরে কলকাতার একজন ফুটবলার বা ইন্ডিয়া ন্যাশনাল মাপের একজন ফুটবলার নিয়ে আসতে হয়। কোনো আপত্তি নেই, আসাই উচিত, কিন্তু আমাদেরও কেউ থাকবে না ওখানে। তো এটা তো মানে আমাদের কাউকে তো কেউ কোনোদিন নিমন্ত্রণ করেনি। কলকাতায় তো কাউকে কোনোদিন কোনো অনুষ্ঠানে, ত্রিপুরার খুব কম, মানে একেবারেই হাতে গোনা কয়েকজনকে ডেকেছেন কিনা আমি তাও জানি না, আই এম নট কনফার্ম। হ্যাঁ, তো ফলে তুমি পরিচিতির সূত্র ধরে অনেকে গেছেন। এখন তুমি আমার এবং তোমার যে সম্পর্ক, সেখানে তো পারস্পরিক শ্রদ্ধা থাকতে হবে। ঠিক, তুমি যদি আমাকে ভাবো যে ও তো একটা ফালতু লোক, বা আমি যদি তোমাকে ভাবি ফালতু লোক, তোমাকে এমনিতে ভালো আছো, কি খেয়েছো, বাবা কেমন আছে, এরকম জিজ্ঞেস করলাম, কিন্তু তোমাকেও আমি সেই রকম সম্মানের জায়গায় নিয়ে এলাম না, তাহলে তো রেসিপ্রোসিটিটা নষ্ট হয়ে যাবে। পশ্চিমবাংলায় আমাদের কেউ নিমন্ত্রণ পাচ্ছে না, আমরা পশ্চিমবাংলার লোকদের বারে বারে ডাকছি, অবশ্যই তাদের গুণের কারণেই ডাকছি, কিন্তু আমাদের এটাও ভাবা উচিত আমাদের রাজ্য থেকে সেই রকম লোক তৈরি হচ্ছে না কেন, যিনি ঢাকায় আমন্ত্রিত হয়ে একটা ন্যাশনাল সভায় উনি সভাপতিত্ব করছেন, বা পশ্চিমবাংলায় রবীন্দ্র সদনে উনি মঞ্চ আলোকিত করছেন, সেরকম কেন নেই? আমরা বারবার এটা অনুরোধ জানিয়েছি যে আমাদের ছেলে মেয়েদের সেই সুযোগটা দেওয়া হোক। আমাদের এখানে প্রচুর গুণী মানুষ আছে, শুধু সরকার ঘনিষ্ঠ বা তোষামোদে বা তেলবাজ লোকদের ও সমস্ত জায়গায় না নিয়ে যারা গুণী তাদেরকে খুঁজে বার করুন। সে যে কোনো ধর্মের হোক, যে কোনো রাজনীতির হোক, তার হৃদয় এবং তার মস্তিষ্ক যেহেতু সজাগ, সে প্রগতির পক্ষেই থাকবে। তো একে ইন্সপায়ার করার অর্থ হলো সে একদিন না একদিন সে প্রগতির পক্ষে গান গাইবে, প্রগতির পক্ষে আবৃত্তি করবে, প্রগতির পক্ষে নাটক করবে, প্রগতির পক্ষে চলচ্চিত্রায়ন করবে। তো এই লোকগুলিকে বেছে বের করা উচিত। তথ্য সংস্কৃতি দপ্তর আছে, আমার মনে হয় এদের কাজ, এটাও এদের একটা অন্যতম কাজ। যদি কাউকে বের করাই না গেল, তাহলে তো মানে বুঝতে হবে যে কিছু আমলা ওখানে বসে আছে শুধু মানে মাসিক অর্থ রোজগারের জন্য। তো আমরা এটা চাইবো যে আগামী দিন, আমরা তো জাহান্নামে গেছি, কারণ আমাদের সময় কিছু হয়নি, এখন ক্রমশ আমরা শেষের পথে চলেছি। নতুন যারা বেরিয়ে আসছে
তাদের দিকে অনেক বেশি নজর দেওয়া উচিত। আর সংস্কৃতি বিকশিত না হলে একটা রাজ্য কোনো মতেই মানে প্রগতিশীল রাজ্য হয়ে উঠতে পারবে না আর কি। আমরা অনেক ব্যর্থতার ইতিহাস জানি বা আমরা অনেক ব্যর্থতার গল্প জানি, কিন্তু তারপরেও তো ধরুন রোদ্দুরের মতো আমাদের সেই তাপটা দেয় যে ভাবুন, বড় কিছু ভাবুন, দ্রুত ভাবুন। ধীরুভাই আম্বানির মতো এই ধরনের কথাবার্তা, বা আপনি আমাদের শিখিয়েছেন যে জীবনে মানুষ দুটো বিষয়ে আসে, এটা সবসময় প্রশ্ন করো মানুষকে যে তুমি কি বাঁচতে এসছো না জিততে এসছো। দুটো আলাদা আলাদা বিষয়। যে বাঁচতে এসছে সে একরকমভাবে বাঁচবে, যে জিততে এসছে তার জেতার ইতিহাসটা অন্যরকম হয়। সবথেকে বড় কথা হলো যে আমরা যারা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত আছি, আমার মতো যারা রয়েছেন বা আমরা একটি বটবৃক্ষের মতোই কিন্তু আমাদের এই শ্রদ্ধেয় দাদাকে ভাবি। কেননা সারাদিনের যে পরিশ্রমটুকু থাকে বা পরিশ্রমটুকু আমরা করতে চাই, সেই পরিশ্রমের মধ্যে যদি সৃষ্টিধর্মী কিছু না থাকে, সেইখানে আমাদের ঘুমটা ঠিক ক্লিয়ার হয় না বা আমরা ঘুমোতে পারি না। তো আমরা যখনই ঘুমোতে পারি না, এই বিষয়ের সামনে সম্মুখীন হই, তখন কিন্তু আমরা দিন বা রাত দেখি না, আমরা যার কাছে ছুটে যাই যে এই সমস্যাটা থেকে আমাদেরকে একটু এগিয়ে দিন বা একটু ঠেলে দিন, একটু আঘাত করুন কোথাও, যাতে আমরা একটু এগিয়ে যাই। সেটা হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় দাদা। তো এই বিষয়ে আরও অনেক কথাবার্তা আছে, একটা অনুষ্ঠানে সেগুলি আমরা বলতে পারি না। আপনাকে আরেকটা যে জিনিসটা জানবো, যেহেতু আমি সংবাদ মাধ্যম নিয়ে কথা বলছি এই মুহূর্তে, এই যে মাধ্যমগুলি আছে, আপনি বলেছেন গণমাধ্যম যেখানে রয়েছে, সেখানে আমরা সংবাদ মাধ্যম দেখছি। সংবাদ মাধ্যমে যদি আমি ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, রেডিও একটু মিডিয়া, তো এই যে আমরা তিনটি মাধ্যম, এবং আজকের যুগে যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে সামাজিক মাধ্যম বলছি আমরা। এই যে প্রত্যেকটা মাধ্যমেরই কি একে অপরের সঙ্গে জুড়ে আছে, না এটার সেপারেট কোনো অস্তিত্ব আছে প্রত্যেকের? দেখো, একটা সংবিধানের আওতায় আমরা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবাই একসঙ্গে আছি, কিন্তু প্রত্যেকেরই আলাদা আলাদা ডেভেলপমেন্ট আমরা প্রত্যেকেই চাইছি। এর মধ্যে আবার বিভিন্ন ভাগ আছে, ঠিক আছে? শিডিউল কাস্ট কমিউনিটি, শিডিউল ট্রাইবস কমিউনিটি, এরকম বিভিন্ন ভাগ আছে। তেমনি করে গণমাধ্যম যেটা গণমানুষের কাছে পৌঁছে যায় সেটাই গণমাধ্যম। যেটা আরেকটু थोड़ा हट के अगर हम बताएं तो ऐसा है कि গণমাধ্যম মানে যেটা মানুষকে যেটা সচেতন করে, গণমানুষকে যেটা সচেতন করে। এখন গণমাধ্যম হয়ে গেছে প্রচার মাধ্যম, সেটা রাজনৈতিক নেতাদের প্রচার মাধ্যম হিসাবে গণমাধ্যম কাজ করছে। তো এই যখন বৈদ্যুতিন মাধ্যম, তার ভাষা ভিন্ন, এখানে বৈদ্যুতিন মাধ্যম তৈরি করা হয়েছে প্র্যাকটিক্যালি প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে খুব অ্যানালিটিক্যাল প্রিন্ট মিডিয়া, এবং তার রেকর্ড থেকে যাচ্ছে। 1000 বছর পরেও তুমি আনন্দবাজারে আজকে যে কাগজটা প্রকাশিত হলো বা আজকের ফুরিয়াদ আজকে যেটা প্রকাশিত হলো, তুমি সেটা 1000 বছর পরেও সেন্ট্রাল লাইব্রেরিগুলিতে যদি বোমা বা ন্যাচারাল ক্যালামিটিতে যদি নষ্ট না হয়ে যায়, তুমি এগুলিকে কিন্তু খুঁজে পাবে। কিন্তু অডিও ভিজুয়াল যেটা হচ্ছে সেটা হচ্ছে খুব মানে তুমি কথা বলতে বলতে অডিও ভিজুয়াল দেখতে পাচ্ছ, ঠিক আছে? একজন মহিলা যিনি পড়াশোনাতে জানেন না, পত্রিকা পড়তে পারেন না, তিনিও দেখতে পাচ্ছেন যে মোদি এই মুহূর্তে ব্রাজিল গিয়ে পৌঁছেছেন। তো এই যে বিষয়টা, বা উনি একজন ফুচকাওয়ালা ফুচকা বিক্রি করতে করতে ও দেখ রা है कि वहाँ पर कौन क्या हो रहा है, यहाँ पर पाकिस्तान में क्या हो रहा है, बांग्लादेश में क्या हो रहा है, वो देख सकता है। তো প্রিন্ট মিডিয়া একটু ছোটোমোটো বিষয় আছে সেটা, এবং পেজ 4 বলতে যেটা বোঝানো হয় এডিটোরিয়াল, সেটাতে বিস্তৃতভাবে ব্যাখ্যা করা হয় যে কোনো ঘটনাকে। তাহলে তুমি পুঙ্খানুপুঙ্খ রূপে কোথাও যদি পৌঁছতে চাও, তোমার প্রিন্ট মিডিয়াতে আস্থা রাখতে হবে। আবার যুগের প্রয়োজন হচ্ছে, মানুষ খুব ব্যস্ত, তোমার এত বড় 8 পাতা 12 পাতা 25 পাতার কাগজ পড়ার চেয়ে সে চট করে জেনে নিচ্ছে কি হচ্ছে না হচ্ছে, এবং সেটাকে সে মোবাইলে নিয়ে আসছে। আর সোশ্যাল মিডিয়া যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যক্তিগত মতামত। গণমানুষ তার নিজস্ব কথা বলতে চায়। দীর্ঘদিন ধরে আমি যে বেগুন ভাজা ভালো ভাজতে পারি এটা আমার জানানো হয়নি প্রচুর মানুষকে, আমি আমার টক করে তুলে দেবো, দেখো কিরকম বেগুন ভাজা করেছি, এবং এটা এবার আরো 200 মানুষ বলবে দারুণ তো বলেই ও পাশের লোকটাকে বলছে যাচ্ছে তাই পুড়ে গেছে বেগুন ভাজাটা। সো ইটস এ সর্ট অফ
হোয়াট ইউ কল এরা পারস্পরিকভাবে পরস্পরকে স্যাটিসফাই করছে এটা বলে। এর কোনো সোশ্যাল রেসপন্সিবিলিটি ইন দ্যাট ওয়ে নেই। সোশ্যাল মিডিয়াই এটার নাম কেন? আনসোশ্যাল মিডিয়া বলে কিছু আছে কি পৃথিবীতে? এন্টি সোশ্যাল মিডিয়া বলে কিছু আছে কি পৃথিবীতে? তাহলে হোয়াই ইট ইজ সোশ্যাল মিডিয়া? কেমন এটা অটোমেটিক্যালি মিডিয়া, যেমন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এটাও একটা অন্যরকম মিডিয়া হোক, মোবাইল মিডিয়া হতে পারে এটার নাম, বা এমনি কিছু। সো ইট ইজ নোন এজ সোশ্যাল মিডিয়া, যেন সমাজের সমস্ত গুরুত্বপূর্ণ কথাগুলি এখানেই বলা হয়, সেরকম নয়। এখন ইউটিউবার যিনি, উনি বিশেষ বিষয়ের উপর কথা বলছেন, ওর কথা আলাদা। উনি ওনার ফিলোসফি বা ওনার শিক্ষা দীক্ষার উপর নির্ভর করে উনি কথা বলছেন। ইফ ইট ইজ অ্যাকসেপ্টেবল টু ইউ, সো টেক ইট। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু লিসেন ইট, সুইচ ইট অফ, নো প্রবলেম। কিন্তু আমি বলছি যে মাধ্যমগুলি বিভিন্ন, তার প্রকাশভঙ্গি বিভিন্ন, এবং তার টেকনোলজিও ভিন্ন, ঠিক আছে? তো এই যে বিভিন্ন টেকনোলজি নিয়ে বিভিন্ন মাধ্যমগুলি প্রকাশিত হচ্ছে, আলটিমেটলি কি টার্গেট কারা? মানুষ তো। তো এই যে মানুষ, সে যদি কোনোভাবেই যদি তাকে সচেতন করা না যায়, বরং তাকে যদি আমরা মোসাহেবি করার দিকে টেনে নিয়ে যেতে থাকি ক্রমাগত, তাহলে কোনো মাধ্যম থাকলো না। তো যে কারণে গণমাধ্যম সৃষ্টি হয়েছিল, ইট ইজ নট অনলি ফর এন্টারটেইনমেন্ট। আমি পরাণ গেল জলিয়ারে, বা বাবা কেন চাকর দেখে আমি পড়তেছে, আবার রেস্টুরেন্টে খেয়ে বেরিয়ে এলাম, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। এই এন্টারটেইনমেন্টগুলি থাকতে হবে, কেমন না? আবার পাশাপাশিভাবে এমনি ছবি থাকতে হবে, কোমল গান্ধার বা সুবর্ণরেখা, ঋত্বিক ঘটকের, বা পথের পাঁচালী, বা আইজেনস্টাইন, বা থ্রুফো, বা এদের যে ছবিগুলি আমরা যখন দেখেছি, একটা সময় এই ছবিগুলি মানুষকে ভাবাতো। দীর্ঘ সময় ধরে তুমি ভাববে, কাজ করতে করতে ভাববে, তোমার রান্না করতে করতে ভাববে। এই যে ভাবনার স্তরে তোমাকে, তুমি পরাণ যায় জলিয়ারে দেখে আর ভাবার আবার কিছু নেই, ওখানেই দেখে ওখানেই ছেড়ে চলে, জাঙ্ক ফুডের মতো। তুমি খেয়েছো। তুমি তো মাকে বললে মা বিরিয়ানি করবো, মা 2 ঘন্টা লাগাবে বিরিয়ানি করতে, কারণ সেটার ইনগ্রেডিয়েন্টস ইত্যাদি সেরকম গন্ধে, রূপে, রসে বিরিয়ানি প্রস্তুত হবে। সেটা তো একটা মোগলাই খানা, তো ফলে সেরকমভাবে তৈরি হবে। তুমি দোকানে দাঁড়িয়ে মোমো বলে চট করে তোমাকে বানিয়ে দিচ্ছে, তো তুমি 2 ঘন্টা ওয়েট করার সময় নেই। এখন দোকানে দাঁড়িয়ে সেই অরিজিনাল ফুডটা খাবার সময় তোমার কাছে নেই। তুমি এতটাই ব্যস্ত, কেন ব্যস্ত আমি জানি না। তুমি এতটাই ব্যস্ত যে একজন মানুষ মারা গেলে তুমি বলো রিপ, রেস্ট ইন পিস, মানে এটা বলতে তোমার খুব, মানে রেস্ট ইন পিসও তোমার কাছে খুব মানে অধিক সময় নিচ্ছে। প্রশ্ন হচ্ছে এই আরো ছোট করে দেওয়া, মানে এভরিভিয়েশনে কথা বলছে সবাই। তাহলে কোথায়, মানে এই যে ব্যস্ততাটা, তুমি যে সময়টুকু এখান থেকে বাঁচাচ্ছ, সেটা কোন কাজে লাগাচ্ছ, কোন সৃষ্টিশীল কাজে লাগছে, সেটাও আমার একটা প্রশ্ন কিন্তু অবশ্যই। তো এই যে আধুনিকতা, এটা প্রগতিশীলতার বিরুদ্ধেই বলে আমার মনে হয়। যে তুমি এই সোশ্যাল মিডিয়া, যেখানে শুধু তুমি আমি কেন তোমার কাছ থেকে শুনবো? তুমি যখন একটা নিউজ চ্যানেল করছো, এর পেছনে তোমার একটা ইনভেস্টমেন্ট আছে, তোমার একটা পরিশ্রম আছে, তোমার এতগুলি লোক, 100-150 লোক এখানে কাজ করছে সারা রাজ্যে। তো তোমার এখানে যেটাই তুমি, এবং তোমার একটা নিয়ন্ত্রণও আছে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে তুমি ব্যক্তিগতভাবে, আমি একটা মোবাইল থাকলেই আমি সোশ্যাল মিডিয়া ওপেন করতে পারি। এবার এখানে বসে আমি যে কোনো কিছু সম্পর্কে মতামত দিলাম, রামায়ণ ফালতু, ওটা আমিও লিখতে পারি, বলে দিলাম, ঠিক আছে? তো তুমি এই যে কথাগুলি বলছো, কিছু না কিছু লোক তো শুনছে, যেটাই গণমানুষের কাছে গিয়ে পৌঁছচ্ছে, এর মধ্যে নিয়ন্ত্রণ অবশ্যই থাকা উচিত। নিয়ন্ত্রণ মানে সেই মোহাম্মদ বিন তুগলকের নিয়ন্ত্রণ নয়, এমনি কোনো নিয়ন্ত্রণ নয় যেটা তোমার মানে স্পন্টিনিয়াস, স্বতঃসারিত প্রকাশ চেতনা বা ভঙ্গিকে আটকে দেবে, সেরকম নিয়ম নয়। সেই নিয়ম যেখানে তুমি সমাজকে অসভ্যতা শেখাচ্ছ না, সেটা আটকাবার নিয়ম। তো ঘটনা হচ্ছে, এই জায়গাটা দাঁড়িয়ে আমার মনে হয় প্রত্যেকটা জায়গাতেই অনেক বেশি সরকার এবং গণমানুষ এর মধ্যে একটা যোগাযোগের মানে থাকা উচিত। এবং সেই জায়গাটা বোধহয় তথ্য এবং সংস্কৃতি দপ্তর করে থাকে। এখানে সেটা আমি দেখিনি কখনো। তথ্য সংস্কৃতি দপ্তর মানে সক্রিয় হয়ে মানুষ এবং সরকারের মধ্যে সেতু তৈরি করতে আমি সেটা দেখিনি। আগে তুমি দেখেছো বোধহয় মফস্বল শহরগুলিতে তথ্য কেন্দ্র বলে একটা, সেখানে কাগজগুলি যেত, মানুষ ওখানে গিয়ে বিকালবেলা কাগজ পড়তো। কেমন এগুলি এখন আছে কিনা আমি জানি না, আছে হয়তো নাম খুব বাস্তব, কিন্তু মানে সেই অর্থে সেগুলি তার জনপ্রিয়তা হারিয়েছে। এবার জনপ্রিয়তা ধরে রাখা সরকারের দায়িত্ব, কারণ সরকার যদি তার কথাগুলি শেষ মানুষটি পর্যন্ত, অন্তিম आदमी तक पहुंचाना चाहते हैं, तो सरकार को और भी এনথুসিয়াস্টিক होना पड़ेगा ना, और भी कुछ करना पड़ेगा। তো এটা তো করছে না, তো ফলে তোমার একটা গ্যাপ হয়ে যাচ্ছে সরকারের সঙ্গে। যে সরকারই যাচ্ছে বা যেটাই হচ্ছে,
এটা যদি মানুষের পাশাপাশি যেমনি করে একজন যিনি গান গাইছেন তার পাশে না দাঁড়ায়, যিনি সৃষ্টিশীল কাজ করছেন, যিনি নাটক করতে চাইছেন, যিনি চলচ্চিত্র করতে চাইছেন, এই সমস্ত নান্দনিক কাজের সঙ্গে যারা যুক্ত তাদেরকে যদি ইন্সপায়ার না করো তুমি, বরং তুমি অনেক বেশি নির্ভরশীল হয়ে যাও চামচেবাজির উপরে, তখন তুমি সৃষ্টিশীল কিছু ঘটবে না। এটাই আমি বিশ্বাস করি, এটাই আমি বারবার সারা জীবন ধরে বলতে চেয়েছি যে এর জন্যই তোমার সঙ্গে আমার সম্পর্ক, এর জন্যই বাকি যারা কাজ করছে তাদের সঙ্গে সম্পর্ক। আমরা লড়াই দিয়ে শুরু করেছি, লিটল ম্যাগাজিন দিয়ে লড়াই শুরু হয়েছে, তারপর থেকে বহু ক্ষেত্রে লড়াই আমাদের সঙ্গী হয়েছে। লড়াই হওয়ার কথা ছিল না, আমি যেটা বলতে চাইছি, কারণ কোনো অসভ্যতা করতে চাইছি না কোথাও, কেমন? তো এই জায়গাটা সরকারের বোঝা উচিত। হাজার হাজার ছেলে, হাজার হাজার মেয়ে এই রাজ্যে এখন অনেক বেশি দ্রুত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, এনআইটি ইত্যাদি হয়েছে, মেডিকেল কলেজ দুটো হয়েছে, এখন 3টে, আরেকটা মেডিকেল কলেজ হচ্ছে। তো সব মিলিয়ে শিক্ষিত ছেলেদের সংখ্যা বাড়ছে, সচেতন ছেলেদের সংখ্যা বাড়ছে। এর বাইরে গিয়েও ছেলেমেয়েরা শিক্ষিত হচ্ছে নিজের মতো করে। তাদেরকে যদি সঠিক রসদ দেওয়া না যায় তাহলে কিন্তু অন্যরকমের একটা বিস্ফোরণ ঘটবে, এটাই বিশ্বাস করি। কারণ দীর্ঘ সময় একটা স্থিতাবস্থা চলতে পারে না, সেটা অবশ্যই সরকারের এবং সরকারের যারা পরিচালক মণ্ডলী আছেন, আমলাতন্ত্র যেটাকে বলে, ব্যুরোক্র্যাটস, তাদেরকে এটা আরও বেশিভাবে বোঝা উচিত। আপনার পুরো বক্তব্য, আপনার পুরো আলোচনার বিষয়ে সব শুনে যে জিনিসটা আমার মানে মানে অনুভব হচ্ছে, আমি যদি আপনাকে বলি যে যে কোনো কবিতার দুটো লাইনে আপনি মানে আমাকে কোনো তৃপ্ত করুন, তাহলে কোন কবিতার লাইনটা আপনার মনে পড়বে? বা আপনার মধ্যে যে আলোটুকু ভেতরে রয়েছে, আমরা জানি মাটি তো আমার কবি, প্রিয় কবি বীরেন চট্টোপাধ্যায়, তার দুটো লাইন বলছি। যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, মাটি তো উত্তপ্ত হবেই। আমি এটাতেই বিশ্বাস করি। ফসল ফলাবার মন্ত্র, বৃষ্টি আনার মন্ত্র জানতে হবে, তবেই মাটি উর্বর থাকবে, তবেই অনেক কিছু ঘটবে। আমরাও একদিন গর্বের সঙ্গে উচ্চারণ করব যে আমাদের এই রাজ্যের বাচ্চারা অন্যান্য রাজ্যে গিয়ে এই রাজ্যের মাথা যেমনি করে উঁচু করেছে, সারা দেশের মাথা উঁচু করছে। আমি স্টিল বিশ্বাস করি আমাদের ভিতর সেই পটেনশিয়ালিটি রয়েছে, আমাদের বাচ্চাদের মধ্যে সেই পটেনশিয়ালিটি রয়েছে। তাদেরকে আরও খুব যত্ন সহকারে সরকারি সহযোগিতা পৌঁছে দেওয়া উচিত তাদের কাছে। সহযোগিতা তো কোনো না কোনো দিন পৌঁছবেই যদি আমি লেগে থাকি। আজকের দিনের যে তরুণ প্রজন্ম কথা বলতেই আমরা শুনি, আমরা বিভিন্ন রকম টক শো অনেক সময় করতে বাধ্য হই যে তরুণ প্রজন্ম একটা বিপথের দিকে পরিচালিত হচ্ছে বা একটা নেশার সঙ্গে গিয়ে যুক্ত হচ্ছে। কিন্তু তারপরেও আমাদের রাজ্যের ছেলে মেয়েরা আরও অনেক অনেক এরকম কোনো কাজ করছে, এরকম আরও অনেক কাজ করছে, যেটাতে আমাদের রাজ্য কিন্তু আরও হাইলাইটেড হচ্ছে বা একটা রোদ্দুরের মতো হয়ে যাচ্ছে এরকম থেকে। সেই সব যে ছেলেরা রয়েছে বা ছেলে মেয়েরা রয়েছে, আপনি তাদেরকে কিভাবে পথ দেখাবেন বা কি বলতে চাইবেন? আমি পথ দেখাবার কেউ নই। এক নম্বর, আমাকে অনেক সময় বলে আপনি একটা বার্তা দিন। আমি বললাম আরে মহাত্মা গান্ধীর পরে কেউ বাণী ফানি কেউ দেয়নি, কেমন না? বাণী টানি কেন দেবো, আর বার্তাই বা কি দেবো, বা আমি ওরা শুনবেই বা কেন আমার কথা? শক্তিটুকু দরকার, তাদের শক্তিটুকু দরকার। ওরা নিজেদের সবার আগে দেখো, আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা বলেছেন আত্মারাং বৃদ্ধি, বাইবেল বলেছে নো দাই সেলফ, মানে নিজেকে জানো। নিজেকে যেদিন জানবে সেদিন তুমি সত্যিকারের অর্থে তোমার গন্তব্যও জেনে যাবে, এবং কিভাবে সেই গন্তব্যে পৌঁছবে সেটাও তুমি জেনে যাবে। সেখানে আমার মতো এরকম মানে কালুরাম বসে বসে এখানে ওদেরকে বার্তা দেওয়ার কোনো মানেই হয় না, সেটা দিতেও যাব না আমি, কেমন? এবং এমনি কোনো মানুষ থেকে আপনারা বার্তা নেবেনও না। দ্য কামিং জেনারেশন অ্যান্ড দ্য প্রেজেন্ট জেনারেশন ইজ ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি ব্রিলিয়েন্ট, দে ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং,
প্রত্যেকটা জিনিস তারা বুঝতে পারে, আমাদের চেয়ে খুব ভালোভাবে আরো তারা বেশি বুঝতে পারে। ভালোবাসে, ঠিক। ফলে তাদের গন্তব্য, তাদের চলার পথ ওরা নিজেরাই বেছে নেবে। শুধু সরকারকে আমি বারবার বলছি, সরকার তো একটা ভূমিকা থাকে, নেশা বা এমনি কোনো মানে বাজে জিনিস যেন এদেরকে গন্তব্যচ্যুত না করতে পারে, ওদেরকে যেন বিপথে যাওয়া থেকে রোধ করতে পারে, একটা প্রহরীর ভূমিকা যেন সরকার পালন করে, সেটাই আমি চাইবো। বাকিটা ওরা, সকাল তো আসবেই, রাত্রি যত গভীর হবে ঠিক। সকাল তত কাছাকাছি, ঠিক। এটা বুঝে নিতে হবে। দ্যাট ইজ, আমরা একটি নির্ধারিত সময়ের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানটিকে নিয়ে এগোচ্ছি এবং প্রায় শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। আমরা খুব মনোযোগ দিয়ে শুনলাম সব কিছু। আমি ব্যক্তিগতভাবে সবসময় এইভাবে শুনি, কেননা আমি কোনোভাবেই থামতে চাই না, থেমে থাকা পছন্দ করি না। আমি কোনো না কোনোভাবে থামতে চাইব না, এগোবো আমি। এই জন্য কখনো যদি আমার হাঁটু ভেঙে যায়, আমি আস্তে হাঁটি। কখনো যদি আমি সোজা হয়ে না দাঁড়াতে পারি, আমি হামাগুড়ি দিয়ে চলার চেষ্টা করি, কিন্তু চলাটা কোনো সময় থামাতে চাই না। এর জন্য, এই না থামার জন্য আমাকে যেতে হয় দাদাদের মতো বটবৃক্ষের কাছে। একটাই ভয়, যাতে না থামি, আপনি আমাদেরকে একটু ঠেলে দিন। তো আজকের যেই অনুষ্ঠানটি, সেটাও একটি ঠেলে দেওয়া অনুষ্ঠান আমার জন্য। বেসিক্যালি আপনাদের সামনে তুলে ধরলাম যারা থামতে চান না, যারা শুধুই এগোতে চান, যে কোনো প্রতিকূলতাই থাকুক না কেন, এগোতে যাওয়ার ইচ্ছেটা থাকতে হবে। সেই ইচ্ছেটাকে ধরে রাখার জন্য আমাদের শ্রদ্ধেয় দাদাদের মতো এই রকম এনার্জিটা আমাদের গ্রহণ করতে হবে, সময় দিতে হবে। তাহলেই হয়তোবা আমাদের সেই সকালটা আসবে। আমাদের প্রত্যেকের নিজ নিজ একটা করে সকাল থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি মূল্যবান সময়টুকু আমাদের জন্য দিয়েছেন। আমি অত্যন্ত গর্বিত, আমি অত্যন্ত আনন্দিত, আমি অত্যন্ত আপ্লুত যে তোমার চ্যানেলে আমি আসতে পেরেছি। এখানে এসে আমার যারা পুরনো দিনের সতীর্থ সহযোদ্ধা ছিলেন, তাদের অনেকের সঙ্গেই দেখা হয়েছে। এতে আমি ভীষণ আপ্লুত। সবচেয়ে বড় কথা, তোমার সঙ্গে এবং তোমাদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে গেলাম। আমার খুব মানে বিশ্বাস থেকেই কথাগুলি বললাম। এটুকু আমার সবচেয়ে বড় পাওনা। আপনাকে আগামী দিনে আরও অনেক অনেক মানে রোদ্দুরের জন্য আপনার কাছে যেতে হবে। আমাদের যখনই কোনো রোদ্দুর দরকার পড়বে, আপনার কাছে আমরা যাব। দর্শক বন্ধুরা, আমরা একেবি টক অনুষ্ঠানে ছিলাম। একটি আলোময় অনুষ্ঠান আজকের অনুষ্ঠান, বিগত সবকটি অনুষ্ঠানের মতোই। আগামী দিনেও এরকম অনেক আলোময় অনুষ্ঠান নিয়ে এবং আলোকিত ব্যক্তিত্ব, উল্লেখযোগ্য বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তার জন্য শুধুমাত্র চোখ রাখতে হবে, আপনারা সকলেই জানেন কোথায় চোখ রাখতে হবে, একেবি টিভির পর্দায়। সকলে ভালো থাকেন, নমস্কার। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়।